এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকো উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই বিকাল বেলা আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন, সেই এয়ারপোর্ট থেকে নামার পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে একটু হাত ধরে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত ধরে আস্তে আস্তে দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি, যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে। তো আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। তো সামনে যেই রাস্তাটা অনেকদিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম, এই সোজা রাস্তাটা কোথায় গেছে? তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম, এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি, আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়? উনি বললেন যে না, যে এই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম হচ্ছে, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাতারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে। আপনারা নিজেরাই ছিলেন, বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাতারবাড়ি থেকে সুযোগ ভিতরে যে রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, এই যে যেটা আমরা এখানে পাস করলাম মাতামরি থেকে আনোয়ারা পটিয়া বাসখালী চক্রে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে সামনে বিশ্বদের রাজনীতি রাস্তাটা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম তো কক্সবাজার যে রাস্তাটি, মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্য বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করে, ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন, মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে, লবণ চাষি আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগে বক্তব্য শুনেছি, এবং কয়েকদিন আগে, ঈদের আগে আমি যখন পত্রিকার খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে দেখে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক, লবণ চাষি তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি
তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসেন, বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্র পত্রিকায়, রেডিও টেলিভিশনে আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেট উপস্থাপনের, সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানবো না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার, ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থেকে প্লেনে পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো, তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে গত পরশু দিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, বেড়েছে জিনিসের দাম। ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা, আসেন এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে, অনেক ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়। সেই যে যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো, সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে, সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস হবে তাদের, এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোন, এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানবো না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানবো না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি, এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা
সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি 71 সাল থেকে 1971 সাল থেকে 1996 সাল, 1986 সাল, 2008 সাল, প্রত্যেকটি সময় যখনই এই দেশের মানুষের সামনে সংকট আছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখবো যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখেছি সেই সময়েও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের মানুষকে কি বলেছিলাম যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, 20 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে। মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে তুলে দিব, যাতে করে এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকনোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে 2 দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10,000টি পরিবারকে এই আগামী, অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা 42 লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায়, তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেটে মানি না, মানবো না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে? এই মা বোনেরা অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক। আসেন এবার, একটু আগে যে আমি লবণ চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব। ইনশাআল্লাহ এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন, সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা 2,500 টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ, সার, কীটনাশক ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে, সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই, এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা না, সেই লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে। মৎস্য চাষি আছে, এই এলাকার বহু মানুষ আছে যারা চিংড়ি ঘেরের ব্যবসা করে, চিংড়ি চাষি করে না?
তাদেরকেও এটা দিব, আবার যারা ধান চাষ করে তাদেরকে দেবো। ইনশাল্লাহ আগামী 1 বছরে প্রতি উপজেলায় প্রায় 8,000 কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি এই 40 লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায়, তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদের কি উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, অন্যান্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে। এই অনেক মসজিদ বা অন্যান্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে, ইমাম সাহেব অনেকে আছে, বেশ কষ্ট হয়ে জীবনযাপন চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভোটের কালি শুকনের আগে, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী 1 বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না? খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না? এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে। বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়। কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে, তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে, সেই শিল্প কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে? বলেন তো ভাই। বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে, তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে, বেকার যারা আছে, তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এইসব কাজ আমরা করতে চাই। শুধু এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, হ্যাঁ কি বলে ধৈর্য ধরো না, এই পোলাপনের একটা প্রবলেম, ধৈর্য ধরো না, ধৈর্য ধরো।
এই যে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে 50 বেড দেখেন, এই 50 বেডে 30 বেড, প্রথম যে 30 বেড সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন সারা বাংলাদেশে। পরবর্তীতে যে 20 বেড অর্থাৎ 50 বেডের যে 20 বেড, সেই 20 বেড করেছিলেন বেগম খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার সমগ্র বাংলাদেশে যত উপজেলা আছে, যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে। যেটি 30 বেড আছে সেই 30 বেডকে ইনশাআল্লাহ আমরা 100 বেডে রূপান্তরিত করব, যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষ, উপজেলার মানুষ, পৌরসভার মানুষ যাতে দূরে যেতে না হয়, চট্টগ্রামে যেতে না হয়, ঢাকায় যেতে না হয়, যাতে করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে সঠিক স্বাস্থ্য সেবা তারা পায়। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে আমরা রূপান্তরিত করতে পারি। এইটি কি বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্যের পক্ষে নাকি স্বাস্থ্যের বিরুদ্ধে বলুন তো? স্বাস্থ্যের পক্ষে। তাহলে প্রিয় ভাইরা, আবার প্রশ্ন করি আপনাদের কাছে, যারা এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ তুলল রাজপথে, যারা এই বাজেটের বিপক্ষে বক্তব্য দিল, তারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের পক্ষে কথা বললো না স্বাস্থ্যের বিরুদ্ধে কথা বললো? স্বাস্থ্যের